গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। আজ শুনবেন সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা তার বিখ্যাত উপন্যাস চাঁদের অমাবস্যা এর তৃতীয় পর্ব। সন্ধ্যার পর ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন চাঁদ আর ছিটে ফোটা কয়েকটা তারা ছাড়া সম্পূর্ণ আকাশ শূন্য। স্থানে স্থানে মাটি ভেজা, গাছের সিক্ত পাতায় আলোর ঝলকানি। যুবক শিক্ষক কোনো দিকে তাকাবার প্রয়োজনও বোধ করে না। চতুর্দিকে অন্ধকার দেয়াল, যে দেয়ালের জন্য বাস্তব জগতের সঙ্গে হঠাৎ তার সমস্ত সংযোগ ছিন্ন হয়ে পড়েছে। অন্যান্য দিনের মতো সে আজও সুপরিচিত পথে চলেছে, কিন্তু যে অবাস্তব জগতে সে প্রবেশ করেছে সে জগতের সঙ্গে সত্যিকার পারিপার্শ্বিকতার কোনো সম্বন্ধ নাই। তার পরিচিত জগৎ সে যে আর দেখতে পায় না, তাতে তার দুঃখ হয় না, বরঞ্চ তাতে সে স্বস্তিই পায়। তবে এমন স্বচ্ছন্দতার সঙ্গে সে জগৎ পরিত্যাগ করতে পেরেছে বলে মনে একটু বিস্ময় হয়। যে দুর্লঙ্ঘ প্রাচীর বেষ্টিত জগতের মধ্যে মানুষ আষ্টে পৃষ্ঠে বাঁধা, তার আলিঙ্গন থেকে এত সহজেই যে মুক্তি লাভ করা সম্ভব সে কথা সে জানত না। চোখের পলকেই সে তার সীমানা অতিক্রম করেছে। এ নূতন জ্ঞান শীঘ্র তার মনে একটা বিচিত্র নেশার সৃষ্টি করে। ক্ষণকালের জন্যে তার হৃদয়ে কম্পন উপস্থিত হয়, ভয়ে নয়, কেমন একটা উত্তেজনায়। বাঁশঝাড়ে মৃতদেহের কাছে নয়, সে যেন অভিসারে চলেছে। খানিকটা পথ গিয়ে তারা লাঙল দেয়া ক্ষেতের পাশে আইল পথ ধরে। পাশে ছোট সেচনী নালা। একটু দূরে রাতে পরিত্যক্ত সেঁউতি নজরে পড়ে। মনে হয় একটি মানুষ হাত বাড়িয়ে উবু হয়ে বসে আছে। সেদিকে একবার দৃষ্টি দিয়ে কাদের আসতে বলে, সেকালে তোস্তারি কিংখা বড় মশহুর ছিল। পাশে ক্ষুদ্র নালায় স্বচ্ছ আকাশের প্রতিবিম্ব। নিঃশব্দ রাতে তাদের দুজনের পায়ের শব্দ। তারা একটু দ্রুত পায়ে চলে। একটু পরে কাদেরের উক্তিটা যুবক শিক্ষকের কানে পৌঁছায়। উক্তিটি অর্থহীন মনে হয়, তবু তাতে সে বিস্ময় বোধ না করে বরঞ্চ স্বস্তি বোধ করে। অবাস্তব জগতে প্রবেশ করেও বাস্তব জগতের সঙ্গে সম্বন্ধ যে একেবারে ছিন্ন হয় নাই, কোথাও যে দুটির মধ্যেই একটি অদৃশ্য বন্ধন আছে, উক্তিটি সে কথাটাই যেন ঘোষণা করে। তাই মনে স্বস্তি আসে। অবাস্তব জগৎ নেহাত স্বাভাবিক, তাতে কিছু অসাধারণত্ব নাই। দুটি যেন একই মুদ্রার এপাশ ওপাশ। সে বিষয়ে আশ্বস্ত হলে একটু আগে যে নেশা এসেছিল সে নেশা কাটে। পরক্ষণেই তার মনে একটি প্রশ্ন আসে, কোথায় যাচ্ছে সে? উত্তরের জন্য সে কাদেরের দিকে চোরা দৃষ্টিতে একবার তাকায়। অভ্যাসবশত বাঁ হাত স্থির রেখে ডান হাত সজোরে দুলিয়ে তার সঙ্গী পূর্ববৎ দ্রুত পায়ে হাঁটে। দৃষ্টি সামনের পথে নিবদ্ধ। সে জানে কোথায় সে যাচ্ছে। শীঘ্র যুবক শিক্ষক নিঃসঙ্গ বোধ করতে শুরু করে। একটা নিদারুণ বেদনায় বারবার ভেতরটা মুচড়ে ওঠে। অকারণেই যেন কতগুলি অর্থহীন ঘরোয়া চিত্র তার মনের পর্দার উপর দিয়ে ভেসে যায়। তার গ্রামের মুদির দোকানের ফেনি বাতাসা, ঘরের পেছনে শ্যাওলা পড়া ছায়াচ্ছন্ন পুকুর, পড়শির নূতন বেড়া। তার বর্তমান যাত্রার পরিণাম তার কাছে প্রত্যক্ষ গোচর হয় না বলে হয়তো তার ভীত মন পশ্চাতের পরিচিত স্থানে খুঁটি গাড়তে চায়, অথবা যা সে পেছনে ফেলে যাচ্ছে তার মূল্য নিরূপণ করবার চেষ্টা করে। হয়তো এখনো ফিরবার সময় আছে। যা সে ফেলে যাচ্ছে তার সে মূল্য জানে না, কিন্তু সেখানেই তার প্রত্যাবর্তন করা উচিত। জীবনের মূল্য কি কেউ কখনো সঠিকভাবে বুঝতে পারে? মানুষ সর্বদা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে জীবনের মূল্য নিরূপণ করবার চেষ্টা করে, কিন্তু সক্ষম হয় কি? কি দিয়ে ওজন করে তুলনা করে? স্বর্ণকারের নিক্তিতেও তার মূল্য যাচাই করা যায় না। তার মূল্য নিরূপণের কোনো মানদণ্ড নাই। যুবক শিক্ষক কাদেরের দ্রুত গতিতে তাল দিয়ে চলে, কিন্তু তার সঙ্গীর সাবলীলতা নাই তার পদক্ষেপে। কাদের জানে যাত্রার কারণ, সে জানে না। অর্ধনিমিলিত চোখেও কাদের সবকিছু দেখে, যা সে সম্পূর্ণ খোলা দৃষ্টিতেও দেখতে পায় না। কিন্তু দেখার কি আছে? না দেখাতেই নিরাপত্তা। শীঘ্র কল্পনায় সে শত শত চোখ দেখে, হাটে বাজারে, ঘাটে, পথে, ক্ষেত খামারে। তার বিশ্বাস হয় সবারই চোখ আছে, কিন্তু কেউ কিছু দেখে না। সবাই তাই অতল গহ্বরের প্রান্তে দাঁড়িয়েও নিরাপদ বোধ করে। একটু পরে যুবক শিক্ষকের মনটা পরিষ্কার হয়ে ওঠে। চারধারে চাঁদের আলো ঝকঝক করে। না, সে দেখতে না পেলেও সামনে অতল গহ্বর নেই।
পাশে কাদেরের নিঃসঙ্ক চিত্তও সে যেন স্পর্শ করতে পারে। তবু শীতের রাতেও তার কপালে ঘামের আভাস দেখা দেয়। বাঁশঝাড়ে প্রবেশ করার আগে কাদের একবার থমকে দাঁড়ায়, শান্তভাবে এদিক ওদিক তাকায়। পাশে যুবক শিক্ষক সম্বন্ধে সজ্ঞান বলে মনে হয় না। তারপর সে দৃঢ় পদে বাঁশঝাড়ের মধ্যে প্রবেশ করে। অপ্রশস্ত পথ, পাশাপাশি দুজন মানুষের পক্ষে চলা সম্ভব নয়। একটি মানুষের গায়েও আঁচড় খোঁচা লাগে। যুবক শিক্ষকও কাদের মতো এধার ওধার তাকায়, কিন্তু কেন তাকায় সে নিজেই জানে না। তারপর পায়ে কেমন জড়তা বোধ করলে সে দাঁড়িয়েই থাকে। অনতি দূরে নদী দেখা যায়, নদীর বুকে কুয়াশা। বাঁশঝাড়ে কাদেরের আওয়াজ শোনা যায়, কিন্তু সেদিকে কান দেয় না। সে যে নদীর বুকে কুয়াশা দেখতে পায় তাতেই সে সন্তুষ্ট। উদ্দেশ্যহীনভাবে সে উরুর কাছে চুলকাতে শুরু করে এবং মনে হয় একবার হাই তুলবে। বাঁশঝাড় থেকে কাদরের অনুচ্চ কণ্ঠ শোনা যায়, কোথায় আপনি? যুবক শিক্ষক উত্তর দেয় না। উত্তর দেবার চেষ্টা করে বটে, কিন্তু ভেতর থেকে উঠে এসে উত্তরটা মাঝপথে কোথাও হারিয়ে যায়। তারপর কাদের আবার তাকে ডাকে। যুবক শিক্ষক কতক্ষণ আর দাঁড়িয়ে থাকে? এবারও সে উত্তর দেয় না বটে, কিন্তু ঝট করে বাঁশঝাড়ে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে শরীরটা অবশ হয়ে ওঠে। চোখের সামনে নিবিড় অন্ধকারটিও আবার নাবে। আজও বাঁশঝাড়ে হালকা অন্ধকার। দেখতে চাইলে সব দেখা যায়, কিন্তু সে আর কিছুই দেখতে পায় না। একটি দুর্বোধ্য কিন্তু দুর্লঙ্ঘ আদেশে অন্ধের মতো সে এগিয়ে যায়। তারপর বাঁশঝাড়ে সে কাদেরকে সাহায্য করে, কিন্তু কিছু না দেখে, কিছু না অনুভব করে। সময় দীর্ঘ ঢেউয়ের মতো ধীরে ধীরে বয়ে যায়। চোখের অন্ধকার আরও নিবিড় কালো হয়। তার সমস্ত জ্ঞানেন্দ্রিয় শিল পাথরের মতো স্তব্ধ হয়ে থাকে। সাবধানতা সত্ত্বেও বাঁশঝাড়ে নানাবিধ শব্দ হয়। প্রভূত বাধা বিপত্তির সৃষ্টি হয়। যুবক শিক্ষক সে সব শব্দের বা বাধা বিপত্তির কারণ বোঝে না, বোঝার তাগিদও বোধ করে না। একবার কাদেরের কণ্ঠস্বর তার কর্ণগোচর হয়, অনুচ্চ কণ্ঠ। তবু সন্দেহ থাকে না যে যুবক শিক্ষককে সে তিরস্কার করে। শক্ত করে ধরেন না কেন? সে বলে। কি সে শক্ত করে ধরবে? তার হাতে দুই খণ্ড হিম ও শীতল কাঠ, কিন্তু নিজের হাত দুটিও কাঠের মতো প্রাণহীন বলে মনে হয় তার কাছে। তবু যতটা পারে ততটা শক্ত করে ধরে। আবার কাদেরের গলা কোত্থেকে ভেসে ওঠে। তখন কালো স্রোতে যুবক শিক্ষক ভাসছে। কাদেরের কণ্ঠ অনেক দূরে অজানা কোনো পানির জন্তুর মতো লাফিয়ে ওঠে। যুবক শিক্ষক হিমশীতল কাঠ দুটি প্রাণপণে আঁকড়ে ধরে। কোথায় যাচ্ছেন? আবার কাদেরের গলা। কাছাকাছি কোথাও সে গলা ঝনঝন করে ওঠে। উত্তরে যুবক শিক্ষক ব্যথায় অস্ফুট আওয়াজ করে, কারণ তার পশ্চাৎ ভাগে সূক্ষ্মাগ্র কিছু বিদ্ধ হয় যেন। ত্রস্ত গতিতে অন্যদিকে মোড় নিলে বাঁশঝাড় তাকে সহস্র হস্ত দিয়ে আলিঙ্গন করে। ফলে বিদ্যুৎ বেগে একটি নিদারুণ ভয় তাকে একবার আঁকড়ে ধরে। তারপর সে ভীতির জন্যই হয়তো সে ক্ষণকালের জন্য দৃষ্টিশক্তি ফিরে পায়। বাঁশে আলোয়ান আটকে গেছে। এক হাতে মৃত নারীর পা দুটি ধরে সে বিষম বেগে আলোয়ানটা ছাড়িয়ে নেয়। হিংস্র জন্তুর মুখগ্রাস থেকে সে যেন হাত ছিনিয়ে নেয়। সারা বাঁশঝাড় কেঁপে ওঠে। কয়েক মুহূর্ত পরে অত্যাশ্চর্য একটি ঘটনা ঘটে। হঠাৎ উজ্জ্বল জ্যোৎস্নালোকে যুবক শিক্ষকের মুখ ভেসে যায়। সে অবশেষে দীর্ঘ গুহা অতিক্রম করে আলোতে পৌঁছেছে। কিছুটা বিহ্বল হয়ে দাঁড়িয়ে পড়লে কাদের তৎক্ষণাৎ ভর্ৎসনা করে ওঠে। কাতর কণ্ঠে যুবক শিক্ষক উত্তর দেয়, কোন দিকে যাব? তারা নদীর দিকে চলতে শুরু করে। কাদের নির্বাক। দূরে গ্রামে একটা কুকুর ঘেউ ঘেউ করে। কোথাও একটা রাতজাগা পাখি নিঃসঙ্গ কণ্ঠে ডেকে ওঠে। যুবক শিক্ষকের মুখ দিয়ে দরদর করে ঘাম ঝরে। অতি নিকটে পরিচিত আওয়াজ শুনতে পেলে প্রথমে কিছুটা বিস্মিত হয়। তারপর বোঝে সে আওয়াজ তাদের উচ্চ শ্বাস প্রশ্বাসের। তার মনে হয় তারা যেন বিক্রয় সামগ্রী নিয়ে হাট বাজার অভিমুখে ধাবমান দুটি মানুষ। দিগন্তে সকালের তির্যক সূর্যালোক। তারা হাঁপাচ্ছে। পথে অশেষ ধুলা। নদীর খাড়া পাড় দিয়ে নামতে শুরু করে যুবক শিক্ষক ভয়ে নিথর হয়ে পড়ে। তার মনে হয় সে হুমড়ি খেয়ে পড়বে। নিচে আবার অতল গহ্বর। কি হলো? কাদের অনুচ্চ কণ্ঠে হুমকি দিয়ে ওঠে। যুবক শিক্ষক চোখ খুলবার আপ্রাণ চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে কান্না কাতর স্বরে বলে,
কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু অতল গহ্বরের প্রান্তে চোখ আপনা থেকেই খোলে। অবশেষে অসীম শক্তি প্রয়োগ করে যুবক শিক্ষক তার দৃষ্টিকে কেন্দ্রীভূত করে। খাড়া পাড় অত খাড়া নয়। অদূরে একটু সমতল স্থানের পর পানি অস্ফুট শব্দে ছলছল করে। তারপর সে মুখটি দেখে। কাদের তার মুখ ঢেকে দিয়েছিল, কিন্তু এক সময়ে আঁচলটি সরে গেছে। তার উন্মুক্ত মুখে চাঁদের পূর্ণ আলো। নিচে নেবে যুবক শিক্ষক এবার হুমড়ি খেয়ে পড়ে। চাপা স্বরে কাদের আবার ভর্ৎসনা করলে সে উঠবার চেষ্টা করে, কিন্তু পারে না। দেহে এক বিন্দু শক্তি আর নাই। হাড় মাংস গলে নিঃশেষ হয়ে গেছে। যুবক শিক্ষক আর ওঠে না। কাদেরের ভর্ৎসনায় কানও দেয় না। কিছুক্ষণ পরে একাকী কাজ শেষ করে কাদের যখন নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ায়, তখন তার কিছু সম্বিত ফিরেছে। সে নিঃসাড় হয়ে পড়ে থেকে তার কণ্ঠস্বরের জন্য অপেক্ষা করে। কাদের কিছু না বললে সে ধীরে ধীরে উঠে বসে। তারপর একবার এক পলকের জন্য মুখ তুলে তাকায় তার দিকে। কোমর পর্যন্ত তার কাপড় ভিজে জবজব করছে। সে তার দিকে তাকিয়ে আছে বলে তার মুখটা অন্ধকারে ঢাকা। তারপর অস্পষ্টভাবে তার চোখ সে দেখতে পায়। সে চোখে যেন পরম ঘৃণার ভাব। কাদেরের পায়ের তলে সে যেন ঘৃণ্য বস্তু, শির দাঁড়াহীন নপুংসক কীটপতঙ্গ কিছু। যুবক শিক্ষক মন্থর গতিতে প্রবাহিত শীতের শীর্ণ নদীর দিকে তাকায়। জ্যোৎস্না তার বুকে রূপালী আলোয় ঝলমল করে। এখন তাতে কুয়াশার কোনো চিহ্ন নাই। সত্যি সে কি কুয়াশা দেখেছিল? নদীর বুকে কিছুই নাই। একবার দূরে একটা শিশুক মাছ ভেসে উঠে পরক্ষণেই আবার ডুবে যায়। ওপারে শুভ্র কাশবন স্বপ্নের মতো বিস্তারিত হয়ে ধপধপ করে। পানির অস্ফুট কলতান ছাড়া চারধারে প্রগাঢ় নীরবতা। একটু পরে কাদের নিঃশব্দে সরে গিয়ে পাড় বেয়ে উঠে অদৃশ্য হয়ে যায়। যুবক শিক্ষক মুখ ফিরিয়ে দেখে কাদের নাই। কোনো কথা না বলে সে চলে গেছে। কোনো কথা, কোনো ব্যাখ্যার যেন প্রয়োজন ছিল না। শূন্য পাড়ের দিকে তাকিয়ে যুবক শিক্ষক কতক্ষণ হতবাক হয়ে বসে থাকে। তারপর কোত্থেকে একটা ক্রোধ এসে তার সারা মন ভরে দেয়। সে ক্রোধের কারণ না বুঝলেও তার সন্দেহ থাকে না যে ক্রোধটা ন্যায্য। তারপর এক সময় সে ক্রোধ নিঃশেষ হয়ে গেলে সে অতিশয় নিঃসঙ্গ বোধ করে। পাড় বেয়ে ওঠার আগে যুবক শিক্ষক শেষবারের মতো নদীর বুকে দেহটাকে খুঁজে দেখে, কিন্তু কোথাও তার চিহ্ন নাই। তারপর একটি অপ্রীতিকর কথা স্মরণ হলে সে পানির ধারে গিয়ে কাদা মেখে প্রবলভাবে হাত সাফ করে। সে কাজ সম্পন্ন হলে সে আলোয়ানটা ভালো করে গায়ে জড়িয়ে তীরে উঠে বাড়ি অভিমুখে রওনা হয়। নদীর শূন্য বুকের মতো তার বুকও শূন্যতায় খাঁ খাঁ করে। এক চোখ কানা মুয়াজ্জিনের তীক্ষ্ণ কর্কশ কণ্ঠে অভ্যস্ত হওয়া কঠিন। প্রতিবার একটু চমকে উঠতেই হয়। দাদা সাহেব অবশ্য তাতে অনেক ফায়দা দেখেন। কেউ একবার নালিশ করলে তার লম্বা ফর্দ দিয়েছিলেন। লোকটির জান্দ্রেল কণ্ঠ আজানের আসল উদ্দেশ্য তো জোরদারভাবে হাসিল করেই, তাছাড়া শয়তান বিতাড়িত করে। অলস মনকে ধর্মতত্ত্বে সক্রিয় করে। কণ্ঠে মাধুর্যের অভাব আছে বইকি, কিন্তু কর্তব্যের আহ্বানে মাধুর্যের কোনো প্রয়োজনীয়তা নাই। হৃৎপিণ্ড দুর্বল মানুষের ক্ষতি হতে পারে। অতিশয় গম্ভীর হয়ে দাদা সাহেব উত্তর দেন, অন্তিম মুহূর্তে খোদার নাম কানে পাওয়া পরম সৌভাগ্যের কথা। অবশ্য মুয়াজ্জিনটি যে তার বিশেষ স্নেহের পাত্র সে কথা তিনি বলেন না। সে কথা মুখে বলা যায় না। কারো নিঃস্ব দারিদ্র স্নেহের কারণ সে কথা বলতে মুখে বাঁধে। তবে তার একটা বিশ্বাস একটু বাড়াবাড়ি মনে হয়। এ দরিদ্র দেশেও দারিদ্র্যের ব্যাপারে তার সমকক্ষ কেউ নাকি নাই। কথাটা মনে পড়তেই যুবক শিক্ষকের একটু হাসি পায়। তারপর খোলা দরজা দিয়ে সূর্যাস্তের কত বাকি তা একবার লক্ষ্য করে দেখে সে স্থির হয়ে বসে মুয়াজ্জিনের কণ্ঠস্বরের জন্য অপেক্ষা করে। আজানের জন্যে মনে অধীরতা বোধ করলেও সবকিছু তার কাছে স্বাভাবিক মনে হয়। পৃথিবী আবার স্বরূপ ধারণ করেছে। সমস্ত দিন যুবক শিক্ষকের গতানুগতিক জীবনযাত্রার কোনো ব্যতিক্রম ঘটে নাই। সকালে বড় বাড়িতে বা স্কুলে শিক্ষকতার কাজেও কোথাও ত্রুটি হয় নাই। কিন্তু অভ্যাসবশতেই সে যে নিত্যকার কর্তব্য পালন করেছে তা নয়, বরঞ্চ তার গতানুগতিক জীবনযাত্রা সে রক্ষাবরণ হিসেবে ব্যবহার করেছে। বিপদ আশঙ্কা করলে শামুক যেমন খোসার মধ্যে নিরাপদ বোধ করে, তেমনি সে তার জীবনযাত্রার মধ্যেই নিরাপদ বোধ করেছে।
কর্তব্য পালন কষ্টসাধ্য মনে হয়েছে, কিন্তু তাতে কোথাও যেন স্খলন না হয় তার জন্যে তার সাবধানতার শেষ থাকে নাই। প্রথম রাতে অতিশয় ভয় বিহ্বল হয়ে পড়লেও সে চিন্তাশক্তি হারায় নাই, কিন্তু গত রাতে নদী থেকে ফিরবার সময় তার মনে হয় তার চিন্তাশক্তি সত্যিই যেন লোপ পেয়েছে। কেবল সে বোঝে তার কিছুই করার নাই, শুধু অপেক্ষাই করতে পারে। হয়তো কোথাও কিছু ঘটবে, কোথাও একটা আলো দেখতে পাবে, তার বিচিত্র অভিজ্ঞতার মর্মার্থ বুঝতে পারবে, কিন্তু কিছুই ঘটে নাই। তারপর এক সময় ক্ষুধার্ত শামুকের মতো পরিণাম ভয় শূন্য হয়ে খোসা ছেড়ে সে ধীরে ধীরে বেরিয়ে আসে। তখন অপরাহ্ন। স্কুল থেকে ফিরে সে বড় বাড়ির ছাতা পড়া বিবর্ণ সম্মুখ ভাগের দিকে তাকিয়ে দেখে কোথাও কোনো পরিবর্তন ঘটে নাই। দাদা সাহেবকে দেখতে না পেলেও সে যেন তার শান্ত সৌম্য চেহারা দেখতে পায়। তার চেহারা মনে পড়তে সে কেমন সাহস পায়। বড় বাড়ির সামনে সুপরিচিত উঠানটি শীতের শুষ্কতায় খটখট করে, সে উঠানও তাকে আশ্বস্ত করে। হঠাৎ সে বুঝতে পারে তার ভয়ের কোনো কারণ নাই। যে বিচিত্র অভিজ্ঞতার অর্থ সে জানে না, সে অভিজ্ঞতার সঙ্গে সে জড়িত বোধ হলেও আসলে সে জড়িত নয়। শুধু সে নয়, কাদেরও তার সঙ্গে জড়িত নয়। তারপর অকস্মাৎ তার মনে নানা প্রকার প্রশ্ন জাগতে শুরু করে, খই ফোটার মতো, একটির পর একটি। সারাদিন যে মন স্তব্ধ হয়েছিল সে মনে প্রশ্নের এ বিস্ফোরণে সে কেমন বিহ্বল হয়ে পড়ে। তবে নৈর্ব্যক্তিক দর্শকের যে পরম স্বস্তি ভাব সে বোধ করে, সে স্বস্তি ভাব আরও গাঢ় হতে থাকে। মনে আর ভয় নাই, কিন্তু অন্ধকার আছে। সে অন্ধকার কাটাবার জন্যে যুবক শিক্ষক তীব্র ব্যাকুলতা বোধ করে। সে বুঝতে পারে কাদেরই সে অন্ধকার দূর করতে পারবে। মনে ভয় নাই, কিন্তু অশান্তি ও বিশৃঙ্খলা। সে অশান্তি এবং বিশৃঙ্খলাটাও কাদের দূর করতে পারে। কাদের সঙ্গে শীঘ্র দেখা করা তার অতি প্রয়োজন। বড় বাড়ির লম্বা বারান্দায় প্রতিদিন পারিবারিক জামায়াতে মগরিবের নামাজ হয়। তাতে যুবক শিক্ষক নিত্য যোগদান করে। মতিগতি ভালো হলে কাদেরও আসে। যুবক শিক্ষকের মনে আশা হয় আজ হয়তো কাদের সান্ধ্য নামাজে আসবে। সূর্যাস্তের সন্নিধানে তার সঙ্গে দেখা করার বাসনাটি কেমন সজ্জাতীতভাবে তীব্র হয়ে ওঠে। কি সে তাকে জিজ্ঞাসা করবে? মনে প্রশ্নের যেন শেষ নাই। তার কোনটা সে জিজ্ঞাসা করবে, কোনটার উত্তর পেলে সে শান্তি পাবে। অস্থিরভাবে সে প্রশ্নগুলি ছাঁটাই বাছাই করে। যেগুলো অতি প্রয়োজনীয় মনে হয় সেগুলো পরিপাটিভাবে সাজাবার চেষ্টা করে। যুবক শিক্ষকের মনে সন্দেহ থাকে না যে প্রথম রাতে কাদের কেন মাঠে ঘাটে একাকী ঘুরে বেড়াচ্ছিল। সে কথাই তাকে প্রথম জিজ্ঞাসা করতে হবে। প্রত্যুত্তরে কাদেরও তাকে জিজ্ঞাসা করতে পারে সেই বা কেন শীতের গভীর রাতে বাইরে ঘোরাঘুরি করছিল। কিন্তু প্রশ্নটির উত্তর দিতে সে প্রস্তুত। সে দ্বিধা না করেই স্বীকার করবে কাদেরকেই সে অনুসরণ করেছিল। তাকে হারিয়ে ফেলার পর সে ঘরে ফিরে যায় নাই কেন, সে কথা কাদের জিজ্ঞাসা করলে সে বলবে সত্য কথা। কাদের বিশ্বাস না করলেও বলবে কি কারণে সে ঘরে ফিরে যায় নাই। জ্যোৎস্না উদ্ভাসিত রাতের প্রতি তার গোপন নেশার কথা বলতে হয়তো কিছু লজ্জা হবে, কিন্তু সে কথা ঢেকে রাখা সম্ভব হবে না। সে যদি নিজেই সত্য কথা না বলে তবে কাদেরকে কোনো প্রশ্ন করার বা তার কাছ থেকে সত্য উত্তর দাবি করার অধিকার তার থাকবে না। তাছাড়া সত্যই সত্যকে আকর্ষণ করে। একটা কথায় যুবক শিক্ষকের মনে শীঘ্র খটকা লাগে। কেন সে কাদেরকে তার ভ্রমণের কথাটি প্রথম জিজ্ঞাসা করতে চায়? সে বিষয়ে সে নিঃসন্দেহ। যুবতী নারীর মৃত্যুর সঙ্গে কাদের কোনো সম্বন্ধ নাই। সে বিষয়ে নিঃসন্দেহ না হলে তার সঙ্গে সাক্ষাতের কোনো প্রয়োজনীয়তা সে বোধ করত না। তার মনে হঠাৎ মেঘ কেটে আলো প্রকাশ পেত না। বস্তুত তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার প্রয়োজনও সে দেখত না। তবে কেন সে প্রশ্নটি তার প্রশ্ন তালিকার শীর্ষে বসিয়েছে? অবিশ্বাস সত্ত্বেও সে কি বিশ্বাস করে কাদের দরবেশ? সে কথাই কি সে প্রথম যাচাই করে নিতে চায়? খটখাটা যায় না। সে যে কাদেরকে তার বালসুলভ বাতিকটির কথা বলতে প্রস্তুত, তাতেও সে নিজেই নিজের মনে একটা গূঢ় অভিসন্ধি দেখতে পায়। হয়তো তার গোপন বাসনা এই যে হোক তাদের রাত ভ্রমণের উদ্দেশ্য ভিন্ন, তবু সে তার মনের গোপন বাতিকটির কথা প্রকাশ করলে পরস্পরের মধ্যে একটি মানসিক যোগাযোগ স্থাপিত হবে। সে যেন তার অভিজ্ঞতার অর্থ বুঝবার চেয়ে কাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্যই ব্যস্ত হয়ে উঠেছে।
অনেক ভেবেও যুবক শিক্ষকের মনের খটকা যায় না। কেবল এ কথা সে বোঝে প্রশ্নটি বিশেষ প্রয়োজনীয়, যেন তার উত্তরের উপরেই অন্যান্য প্রশ্নের উত্তর নির্ভর করবে, যেন সে প্রশ্নের উত্তরের পরেই সে বুঝতে পারবে কাদের তার মনের অশান্তি, বিশৃঙ্খলা এবং তার মনের অন্ধকার দূর করতে পারবে কি পারবে না। শুধু অন্যান্য প্রশ্নের উত্তর নয়, সে প্রশ্নের উত্তর কাদেরের মনের পরিচয়ও দেবে। কাদেরকে না বুঝতে পারলে বিচিত্র অভিজ্ঞতাটির রহস্যমোচন হবে না। দ্বিতীয় প্রশ্ন, কাদের কি যুবক শিক্ষককে হত্যাকারী বলে সন্দেহ করেছিল? ঘটনাটি সে কাদেরের দৃষ্টিতে ভেবে দেখে। প্রথম রাতে কাদের তাকে বাঁশঝাড় থেকে বেরিয়ে আসতে দেখে। দুজনে মুখোমুখি হলে যুবক শিক্ষক হঠাৎ দীর্ঘশ্বাসে ছুটে পালিয়ে যায়। তখন কৌতূহলী হয়ে কাদের বাঁশঝাড়ে প্রবেশ করলে মৃতদেহটি দেখতে পায়। তারপর যুবক শিক্ষককে হত্যাকারী বলে সন্দেহ করাই তার জন্য স্বাভাবিক নয় কি? এখানে যুবক শিক্ষক একটু ইতস্তত করে। সে বুঝতে পারে না ভূমিকা না দিয়ে এই প্রশ্নটি করা সমীচীন হবে কিনা। একটি সন্দেহের কথা বলে অন্য একটি সন্দেহের কথা চাপিয়ে দিয়ে রাখলে হয়তো প্রশ্নটি কাদেরের কাছে অসম্পূর্ণ মনে হবে। হয়তো তখন তার মনে এই সন্দেহের সৃষ্টি হবে যে যুবক শিক্ষকের মনে কোনো দুরভিসন্ধি আছে বলেই সব কথা সে খুলে বলছে না। তখন কাদেরও মন খুলে সব কথা বলবে না বা তাকে সাহায্য করতে চাইবে না। একটু ভেবে যুবক শিক্ষক স্থির করে ভূমিকাটি না বলে সে প্রশ্নটি করতে পারবে না। এক হাতে সত্য দিয়ে অন্য হাতে সত্য নেবে। কাদের সম্বন্ধে তার সন্দেহই সে ভূমিকার বিষয়বস্তু। বাঁশঝাড়ে বীভৎস দৃশ্যটি দেখে বেরিয়ে আসার পর কাদের সঙ্গে মুখোমুখি হলে হঠাৎ তার মস্তিষ্ক বিভ্রান্তি ঘটে। তার চোখে কাদেরই নিষ্ঠুর নির্মম হত্যাকারীর রূপে আবির্ভূত হয়। তাই সে হঠাৎ একটি নিদারুণ ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পালিয়ে গিয়েছিল। কাদেরই যে হত্যাকারী সে ধারণা পরদিন দুপুরবেলা পর্যন্ত তার মনে বদ্ধমূল হয়ে থাকে। এখানে যে একটা প্রশ্ন উঠতে পারে সে কথা যুবক শিক্ষক বুঝতে পারে। তেমন ধারণায় যদি থাকে তবে পুলিশকে সে খবর দেয় নাই কেন? কাউকে কিছু বলে নাই কেন? প্রশ্নটি মনে জাগতেই যুবক শিক্ষক অবিলম্বে তার যথার্থতা স্বীকার করে। সে প্রশ্ন কাদের না করলে অন্য কেউ করবে। একটা উত্তর ঝট করে মাথায় আসে। কি করে সে পুলিশকে খবর দেয়? সে বড় বাড়ির আশ্রিত মানুষ এবং কাদের বড় বাড়িরই লোক। তার পক্ষে কথাটা প্রকাশ করা কি সহজ? উত্তরটা কিন্তু তার পছন্দ হয় না। তাতে কেমন দুর্বল চিত্ত, স্বার্থপরতার ছাপ। না, বড় বাড়ির আশ্রয়টি অত্যন্ত লাভজনক বটে, কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। আসল কারণ বড় বাড়ির প্রধান মুরব্বী দাদা সাহেবের প্রতি তার গভীর ভক্তি শ্রদ্ধা। কাদের যে তার বিশেষ প্রিয় পাত্র সে কথা সে জানে। দাদা সাহেবের প্রতি তার যখন এত ভক্তি শ্রদ্ধা, তখন কি করে তারই প্রিয় পাত্রের ক্ষতি করতে সে ছুটে যায়? এ উত্তরেও যুবক শিক্ষক সন্তুষ্ট হয় না। তারপর হঠাৎ একটি কথা উপলব্ধি করে সে সামান্য বিহ্বল হয়ে পড়ে। প্রশ্নকার যেন উত্তরদাতায় পরিণত হয়েছে। আকস্মিক স্থান পরিবর্তনের ফলে মনে গোলযোগ দেখা দিয়েছে এবং তার ফলে সে ঘটনার অনুক্রম মিশিয়ে ফেলছে। যে কথা ভাবে নাই সে কথা ভেবেছে বলে কল্পনা করছে। সম্ভাব্য কিছু ঘটে নাই এমন সব কথা তুলছে। আসল সত্য কি? আসল সত্য এই যে মস্তিষ্ক বিভ্রান্তির জন্যে কথাটা কাউকে বলার খেয়াল তার মাথায় আসে নাই। সেটাই কি সত্য? সম্পূর্ণ সত্য? না, আরেকটি কথা আছে যা হয়তো সে কাদেরকে কেন কাউকে বলতে পারবে না। তার মনে হয়েছিল বাঁশঝাড়ের কথাটি প্রকাশ করা যায় না। সেটি কাদের আর তার মনের গোপন কথা। শরীরের গোপন স্থানে গুপ্ত ক্ষতের মতো এমন কথা কাউকে বলা যায় না। ক্ষণকালের জন্য একটি অজানা অন্তর্বেগে আচ্ছন্ন হয়ে পড়ে যুবক শিক্ষক। সে ভাবাবেগ কাটলে গভীর নিশ্চয়তার সঙ্গে ভাবে সে অল্প বয়সী দরিদ্র শিক্ষক বাঁশঝাড়ে নিহত মানুষের মৃতদেহ কখনো দেখে নাই। তার যে মস্তিষ্ক বিভ্রান্তি ঘটবে তাতে বিস্ময় কি? সে কিছুই বোঝে না, কিছুই জানে না। চতুর্দিকে যে অন্তহীন রহস্য সে অনুভব করে তার কতটা সে বোঝে? সূর্যোদয়, সূর্যাস্ত, উদ্ভিদ, তরুলতা, নদী প্রবাহ, মানুষের হাসি, কান্না, দুঃখ, কষ্ট, তার জন্ম মৃত্যু, এসবের অর্থ কি সে বোঝে? সেজন্যেই সে একটি মানুষের সাহায্যের প্রয়োজন এমন তীব্রভাবে বোধ করছে। কাদের যে হত্যাকারী সে ধারণা কি করে যায়?
যে ধারণা পরদিন দুপুরবেলা পর্যন্ত তাকে ভীত নিপীড়িত করেছে, সে ধারণা থেকে কোন যুক্তি সাক্ষ্য প্রমাণের সাহায্যে সে মুক্তি লাভ করে? এ প্রশ্নেও যুবক শিক্ষক ঠক্কর খায়, কিন্তু এ প্রশ্নের কি কোনো বোধগম্য উত্তর আছে? সবই বিশ্বাস। দোষী সেটাও বিশ্বাস, নির্দোষ সেটাও বিশ্বাস। বিশ্বাসের উপরে কি সমগ্র মানব জীবন নির্ভর করে নাই? বিশ্বাস যে কাল সূর্যোদয় হবে, পাখিরা আবার গান করবে। বিশ্বাস যে আজকার পাড় অবরুদ্ধ নদী কাল প্লাবিত হবে না। বিশ্বাস যে এবার ফসল হলো না, বৃক্ষে ফল ধরল না, আগামী বছর ফসল হবে, ফল ধরবে। বিশ্বাস যে অলব্ধ সুখও কোথাও সীমাহীন এবং নিশ্চিত। অনলবর্ষী দুঃখ যন্ত্রণার সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়া যাবে একদিন, এ জীবনে না হলেও পরবর্তী জীবনে। বিশ্বাস যে মনের গভীর অস্থিরতার উত্তর না পেলেও ভাবনা কি, কারণ কেউ কোথাও সে মনের রক্ষক, অভিভাবক। সবই বিশ্বাস। জীবনের একমাত্র সম্বল। কাদেরের ক্ষেত্রে তার মনে কেবল এক বিশ্বাস ভাঙে, অন্য বিশ্বাস গড়ে। এই উত্তরে কি যথেষ্ট? সব বিশ্বাসেরই কোনো না কোনো হেতু থাকে। জীবনের একমাত্র অবলম্বন হোক, তবু তার মধ্যে একটা যুক্তির কাঠামো থাকে না। তার এ বিশ্বাসের কোনো যুক্তি নাই। সে কেবল জানে এমন কথা কিছুতেই সত্য হতে পারে না। পরদিন দুপুরে অন্ধ ভয় কাটলে সে পরিষ্কারভাবে বুঝতে পারে তা অসম্ভব। দুনিয়াতে নিষ্ঠুরতা, পাপ, কলুষতা আছে সে জানে, এবং তার প্রমাণ বাঁশঝাড়ের মৃতদেহটি। কিন্তু তা সর্বত্র ছড়িয়ে নাই, আগাছার মতো সর্বত্র জন্মায়ও না। তা যদি হতো তবে মানুষে মানুষে বিশ্বাস সম্ভব হতো না, জীবন দুর্বিষহ হতো। বস্তুতপক্ষে তাহলে জীবনের কোনোই অর্থ থাকত না। তারপর তৃতীয় প্রশ্ন, সে রাতে কাদের তার ঘরে কেন এসেছিল? যুবক শিক্ষকই হত্যাকারী কিনা সে কথা নিশ্চয় করে দেখার উদ্দেশ্য কি? বা গভীর রাতে একটি অসহায় মৃতদেহ দেখে মনে পরম নিঃসঙ্গতা বোধ করলে সঙ্গলিপ্সা, সান্ত্বনা, আশ্বাসের জন্যে? যুবক শিক্ষকের বিশ্বাস সে হত্যাকারী কিনা সে বিষয়ে নিশ্চিত হবার জন্যে কাদের আসে নাই। যুবক শিক্ষকের মতোই তারও মনে মানুষের উপর আস্থা না থাকার কারণ নাই। তাছাড়া সে যুবক শিক্ষককে সন্দেহ করে নাই, তার প্রমাণ সেও পুলিশকে বা কাউকে কিছু বলে নাই। দ্বিতীয় রাতের ঘটনার বিষয়ে একটি প্রশ্ন যুবক শিক্ষকের কাছে জরুরি মনে হয়। যুবতী নারীর মৃতদেহটিকে গুম করে দেওয়ার অত্যাশ্চর্য সিদ্ধান্তের কারণ কি? উত্তরটি যুবক শিক্ষক ভাষা ভাষা দেখতে পায়। বাঁশঝাড়ে মৃতদেহটি আবিষ্কার করার পরদিন নির্বাক নির্জালস কাদেরও সমস্তক্ষণ কান খাড়া করে রাখে। রাত হলে সে বোঝে বাঁশঝাড়ের গুপ্ত কথা কেউ জানতে পারে নাই। হয়তো তার অন্তর্ধানে তার আত্মীয় স্বজনের বিষয়ের অবধি থাকে নাই, হয়তো নানাবিধ কারণ তাদের মাথায় আসে, কিন্তু সে যে গ্রামের প্রান্তেই বাঁশঝাড়ের মধ্যে চিরনিদ্রায় শায়িত, সে কথা গুণাক্ষরেও ভাবতে পারে না। কাদের সাব্যস্ত করে যুবতী নারীর মৃতদেহটি গুম করে দেবে কেন? হয়তো সে ভাবে হতভাগা নারীর পক্ষে বাঁশঝাড়ে অর্ধনগ্ন অবস্থায় আবিষ্কৃত হবার চেয়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়াই শ্রেয় হবে। হয়তো তার জীবনে সুখ ও শান্তি, অর্থ সম্পদ, স্নেহ, ভালোবাসা, মান মর্যাদার সৌভাগ্য হয় নাই। তার মৃত্যুও কি এমন কুৎসিতভাবে ঘটবে? সে যদি তাকে এই গভীর অপমান থেকে বাঁচাতে পারে তবে অন্ততপক্ষে প্রাণান্তের পর তার একটু সাহায্য হবে। তাতে তার আত্মীয় স্বজনের কোনো ক্ষতি হবে না। যাকে তারা হারিয়েছে তাকে আর ফিরে পাবে না, বরঞ্চ তার অন্তর্ধানে তাদের মনে রহস্য সৃষ্টি হবে। সে রহস্যে অনুপ্রাণিত হয়ে তারা হয়তো তার মৃত্যু সম্বন্ধে সুন্দর রূপকথা সৃষ্টি করতেও সক্ষম হবে। হতভাগা যুবতী নারী অবশেষে স্বপ্নাকাশের অম্লান কুসুমে পরিণত হবে। এখানে একটি কথা যুবক শিক্ষক ভালো করে বোঝে না। যুবতী নারীর যে প্রাণ নিয়েছে তার শাস্তির কথা কি কাদের ভাবে নাই? দেহ গুম করে দিয়ে সে খুনির অপরাধও নিশ্চিহ্ন করে দিয়েছে। তার শাস্তির চেয়ে যুবতী নারীর মান মর্যাদাই কি তার কাছে বড় ঠেকেছে? অথবা তার মত এই কি যে মানুষের অপরাধ মানুষের পক্ষে বিচার করা সম্ভব নয়, তাই তার অপরাধের প্রমাণ যা কেবল অর্থহীন আবর্জনা মাত্র, তা অদৃশ্য হয়ে গেলে ক্ষতি কি? যুবক শিক্ষক ঠিক করে এ বিষয়েও কাদেরকে প্রশ্ন করতে হবে। একা মানুষের পক্ষে একটি মৃতদেহ নদীতে বহন করে নিয়ে যাওয়া শুধু যে বিপজ্জনক তা নয়, অতি কষ্টসাধ্য হোক। কাদের সাহায্যের প্রয়োজনও বোধ করে। কার সাহায্য চাইবে সে?
অতএব পঞ্চম প্রশ্ন, সাহায্যের জন্য কাদের তারই কাছে কেন আসে? প্রথম রাতে সে কি তার দুর্বল নির্বোধ চরিত্রের যথেষ্ট প্রমাণ স্বচক্ষে দেখে নাই? তারপর মানুষের উপর নির্ভর করার কথা কি করে সে ভাবতে পারে? হয়তো ওসব কিছু নয়। কাদেরের মনে কোনো সন্দেহ থাকে না যে যুবক শিক্ষকই হত্যাকারী। অতএব সে স্থির করে যে মানুষ যুবতী নারীকে হত্যা করেছে তাকে বাধ্য করবে যুবতী নারীকে শেষ অপমান থেকে রক্ষা করার জন্যে। অথবা বিচিত্র অবস্থার মধ্যে দুজনের মধ্যে সাক্ষাৎ হলে কাদেরের মনে যুবক শিক্ষকের প্রতি কেমন একটা বন্ধুত্বের ভাব জাগে। তাই দ্বিতীয় রাতে স্বাভাবিকভাবে সে তারই দরজায় এসে হাজির হয়। শ্রান্তভাবে যুবক শিক্ষক আপন মনে স্বীকার করে তার চারধারে ঘোর অন্ধকার, যে অন্ধকারের মধ্যে অন্ধের মতোই সে প্রশ্নগুলি তৈরি করেছে। তবে তার সন্দেহ থাকে না যে একবার কাদেরের সঙ্গে মন খুলে কথা বলার সুযোগ পেলে সব অন্ধকার দূর হবে। এমন অন্ধকার জীবনে সে কখনো দেখে নাই। অন্ধকার থেকে মুক্তি লাভের জন্য এমন তীব্র ব্যাকুলতাও কখনো বোধ করে নাই। অবশেষে মুয়াজ্জিনের তীক্ষ্ণ কর্কশ কণ্ঠ সন্ধ্যাকাশ খণ্ড বিখণ্ড করে ফেটে পড়ে। একটু পরে যুবক শিক্ষক ঘর থেকে নিষ্ক্রান্ত হয়। নিত্যকার মতো তার শীর্ণ মুখ গম্ভীর, তবে আজ তার পদক্ষেপে লঘু চঞ্চলতা। নামাজের সময় কাদের দেখা দেয় নাই। বারান্দার কোণে ছেলে মেয়েদের পড়াতে বসে যুবক শিক্ষক কতক্ষণ শ্বসন ক্রিয়ারহিত অবস্থায় থেকে হঠাৎ সজোরে নিঃশ্বাস নেয়। তারপর একসময় তার মনে হয় অতি ক্ষুদ্র কণ্ঠে আনিশা কিছু বলছে। কি? কিন্তু সে ভাবে কাদেরের বিবেকে দোষ জ্ঞান নাই। হয়তো ইতিমধ্যে 2 রাতের বিচিত্র নাটকের কথা সে ভুলে গেছে। যুবক শিক্ষকের বিবেকও পরিচ্ছন্ন, সে ভুলে না কেন? বইতে এক জায়গায় আনিশা আঙুল দেয়, সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টায়। যুবক শিক্ষক আবার বলে, কি? তারপর নীরব বারান্দায় মত্ত দেয়াল ঘড়ির টকটক আওয়াজ শোনা যায়। উপর থেকে দাদা সাহেবের খড়মের আওয়াজ আসে। অবশেষে যুবক শিক্ষক বলে, শক্ত কেন হবে? পশ্চাৎ আভিমুখে। আনিশা ঠোঁট উল্টায় আবার। অকারণে যুবক শিক্ষক এধারে ওধারে তাকায়। বড় বাড়িতে এখন গভীর নীরবতা। বাইরের শীতের রাত ঝিম ধরে আছে। যুবক শিক্ষক আবার বলে, পশ্চাৎ আভিমুখে। হয়তো কাদেরের মতে কর্তব্য শেষ হয়েছে। নদীর বুকে যে আশ্রয় নিয়েছে সে আর দেখা দেবে না। তার আর কিছুই করবার নাই। কাদেরের সঙ্গে তার যদি আর দেখা নাই হয়, 2 বছর একই বাড়িতে বাস করেও যার সঙ্গে কথার আদান প্রদান হয় নাই, তার সঙ্গে আবার কথা বলার সুযোগ না হয় স্বাভাবিক। শীঘ্র আনিশা বসে বসে ঝিমুতে শুরু করে। পাশে আমজাদ লাইন কাটা খাতায় সযত্নে কতগুলি অঙ্কের সংখ্যা সাজায়। যুবক শিক্ষক তাদের আর দেখে না। এক নাগাড়ি একই ভঙ্গিতে বসে থাকার ফলে তার পায়ের গাঁঠে কেমন কাঠ কাঠ ভাব জাগে বলে সে নড়ে বসে। তারপর কুদ্দুসের দিকে তাকিয়ে হঠাৎ প্রশ্ন করে, তোমাদের কাদের দাদা কোথায়? 3টি ছেলে মুখ তুলে তাকায়। তাদের চোখে ঘুম ঘুম ভাব। অকারণে তারা এধার ওধার দৃষ্টি দেয়। অবশেষে ভারী গলায় কুদ্দুস উত্তর দেয়, কি জানি। ঘরে হবে, আরেকজন বলে। এ সুযোগে 3য় ছেলেটি অদূরে আধ খোলা জানালার দিকে তাকায়। এখনো চাঁদ ওঠে নাই বলে বাইরে অন্ধকার। অন্ধকারকে তার ভয়।